নমস্কার, আমার নাম অসিত বরণ সেন। আমি লবণ হ্রদ বিদ্যাপীঠ সল্টলেকের বায়োলজির টিচার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে বায়োলজির যে সেমিস্টার 4-এর যে বিভিন্ন টপিকসগুলো, এর আগে সেমিস্টার 3ও দেওয়া হয়েছিল। সেমিস্টার 4-এর যে বিভিন্ন টপিকসগুলো ছোট ছোট ভিডিও করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে আমরা পড়বো হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি আমরা এখানে কি পড়বো, দুটো ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব। আমরা এখানে পড়বো প্রথমে প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস, তারপরে দেখবো আমরা অ্যাপ্লিকেশন অফ বায়োলজি। তো প্রথম ভিডিওটাতে আমি চেষ্টা করেছি কোয়েশ্চেন না দেওয়ার। সেকেন্ড ভিডিওটাতে অ্যাপ্লিকেশন পড়ানোর পর এই দুটো চ্যাপ্টার নিয়ে যে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, কিছু প্রশ্ন উত্তর আমরা ডিসকাস করব। তাহলে আমরা শুরু করি প্রথমে প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস অফ বায়োটেকনোলজি। প্রথমে আমি আগে বলে নিই যে এই যে বায়োটেকনোলজি পড়ার আগে আমরা প্রথমে জিনিসটা দেখবো যে বায়োটেকনোলজি জিনিসটা কি। প্রথমে আমরা সেটা জানার চেষ্টা করব। বায়োটেকনোলজি মানে এটাকে আমরা এক কথায় বলতে পারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বা আর একটু ভালো ভাষায় বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ডিএনএ টেকনোলজি বা আরডিটি। তো প্রথমে আমি একটা কাজ করি, আমি একটু হালকাভাবে বোঝানোর চেষ্টা করি বিষয়টাতে কি আছে। আগেই বলে রাখি, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একদমই নতুন। যতগুলো 11 আর 12-এর যে যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে কিছু না কিছু সব চ্যাপ্টারই কিছু না কিছু আইডিয়া তোমাদের 9-10-এ পেয়েছিলে, কিন্তু এই চ্যাপ্টারটা একদমই নতুন। তো আমরা এবারে শুরু করি বিষয়টা কি। প্রথমে আমরা দেখব যে কি জানতে চাইছি আমরা, এখানে কি চাইছি আমরা। ধরো এই একটা হোস্ট সেল, এই একটা হোস্ট সেল, সে যেই হোক, যে কোনো সেল হোক, সেটা প্রোক্যারিওটিক হতে পারে, ইউক্যারিওটিক হতে পারে। তর্কের খাতিরে আমি ধরলাম এটা একটা প্রোক্যারিওটিক সেল। ইকোলাই খুব কমনলি ইউজ হয়। তো এই ইকোলাই সেলের মধ্যে তার নিজস্ব ডিএনএ রয়েছে। এটা ধর তার ক্রোমোজোমাল ডিএনএ, এইবারে আমি কি চাইছি, ধরো এইটা হচ্ছে আমাদের শরীরের যে ইনসুলিন জিন। ধরো এই একটা আমাদের ক্রোমোজোমটাকে আমি ডিএনএ হিসেবে উল্লেখ করছি। এইখানে আমি দেখছি যে এই জায়গাটাতে ইনসুলিন তৈরির জিনটা রয়েছে। জিনটা কি? পার্ট অফ ডিএনএ, স্মলেস্ট পার্ট অফ ডিএনএ। তো এই জিনটাকে আমি কি করব, এখান থেকে কাটবো, কাঁচি দিয়ে কাটবো, লিটারালি কাঁচি দিয়েই কাটবো। কাঁচিটার নাম আমরা পরে জানবো। এই কাঁচি দিয়ে কেটে এই জিনিসটাকে বের করে এর মধ্যে দিয়ে দেব। কেন দেব না, আমাদের যে সমস্ত মানুষের, আমরা জানি যে আমাদের একটা ভয়ঙ্কর রোগের মুখোমুখি আমরা সমস্ত বিশ্ববাসী আছি, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, সাইলেন্ট কিলার। তোমাদের বাড়িতে অনেকেরই দেখবে যারা সিনিয়র আছেন, সিনিয়র বলাটা এখন আর উচিত নয়, কারণ অনেক জুনিয়রও দেখবে বাচ্চারাও ভুগছে ডায়াবেটিস মেলিটাস। ব্লাড সুগার লেভেলটা অনেক হাই। কেন হাই হয়েছে না, ওখানে আমাদের শরীরে যে ইনসুলিন তৈরি করার যে জিন, ইনসুলিন ঠিকমতো প্রডিউস হচ্ছে না। এছাড়া অন্য কারণেও আছে। তো আমরা জেনারেলি প্রথম যে কালপ্রিট যেটা দেখবো, ইনসুলিন তৈরির জিনটা ইনসুলিন তৈরি হতে পারছে না। তখন কি করা হয়, আগে কি করা হতো, গরুর থেকে আমরা ইনসুলিন এনে দিতাম, তাকে বোভাইন ইনসুলিন বলা হতো। পর্ক থেকে আনা হয়েছে, তাকে পর্কাইন ইনসুলিন বলা হতো। কিন্তু সেগুলো দিতে গিয়ে একটা প্রবলেম দেখা দিল, যে এগুলো অ্যালার্জেটিক সাবস্টেন্স হলো, ওই জন্য এগুলো আর ইউজ করা যায়। তার মানে কি আমরা সবসময় গরু মারতে থাকবো, পর্ক মারতে থাকবো? এটা তো হয় না। তো তার জন্য আমরা কি করলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে ইকোলাইর মধ্যে আমাদের যে ইনসুলিন তৈরির জিন, ওটাকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে ওকে ও প্রচুর তৈরি করে দিল। সেখান থেকে আমরা নিংড়ে বের করে নিলাম। সহজ কথাই বললাম, যতটা সহজভাবে বললাম ততটা তো হয় না। তো এইভাবে আমরা বের করে নেব। ক্লিয়ার? তো এই কিভাবে যাবে, তাহলে আমরা প্রথমে হচ্ছে এখান থেকে এটা নেব। তাহলে এটা কি হলো, এই যে ইকোলাই যেটা ছিল সেটা ট্রান্সফর্মড হয়ে গেল, রূপান্তরিত হলো, তাই তো? তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তার মানে এটা তার পরিবর্তিত হলো। আমার উদ্দেশ্যটা বোঝা গেছে? কি করলাম, তাহলে প্রথমে আমরা এই জিনটাকে, এই যে অংশটা, এটাকে আমরা কাটবো। যে একটু আগে বলছিলাম যে সিজার বা কাঁচি দিয়ে কাটবো, সেই সিজারের নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। অনেক রকমের আছে, সেটা আমরা পরে আস্তে আস্তে পড়বো। এইটা দিয়ে আমরা কেটে নিলাম, এইখানে একটা কেটে নিলাম, এই যে জিনটা, এইটা আমরা কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে যে জিনিসটা আমরা শুধু এইটুকু নেব আমরা।
এই জিনসটা আমরা কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এটাকে এর মধ্যে দেব। ভালো কথা, দিলেই কি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে? তা তো হবে না। কেন হবে না? থার্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন শুরুতে আমরা জানি প্রত্যেকটা ডিএনএ এর অংশে যেখানে আমরা রেপ্লিকেশন করব সেখানে একটা অরিজিন অফ রেপ্লিকেশন ছিল, ওরিসাইট, সংক্ষেপে আমরা বলি ওরিসাইট। তো এই যে ডিএনএ যে জিনটা অংশটা, ধর আমি এটা একটু বড় করে আঁকলাম, এর ওরিসাইট কি আছে এখানে? যদি থাকে তাহলে এটা রেপ্লিকেশন করবে এর মধ্যে, তাহলে এখান থেকে অনেকগুলো ইকোলাই তৈরি হবে, তার অনেকগুলো প্রোজেনি তৈরি হবে, তারপরে সেখান থেকে তৈরি হতে শুরু করবে, প্রোটিনটা এক্সপ্রেস করবে, এমআরএনএ তৈরি করে প্রোটিন তৈরি করবে। কিন্তু প্রথমে আমরা দেখতে কিনা ওরিসাইট আছে কিনা, নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাই বেশি। তো তাহলে কি করব আমরা? তখন আমরা কি করলাম, এটা ডাইরেক্ট দিয়ে দেওয়া যায়, যদি এর সাথে ক্রোমোজোমাল ডিএনএ সাথে অ্যাটাচ করা যায়, দেওয়া যায়, তো সেটা অনেক বেশি কষ্ট সাপেক্ষ, অনেক বেশি ব্যয় সাপেক্ষ, সব ক্ষেত্রে করা সম্ভব নয়। তখন সহজ পদ্ধতি কি? আমরা জানি এই ব্যাকটেরিয়ার মধ্যে অসংখ্য প্রচুর পরিমাণে কি রয়েছে, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ রয়েছে, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ রয়েছে। এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো থাকে, এগুলোকে আমরা এক কথায় বলি প্লাজমিড। প্লাজমিড। তাহলে প্লাজমিডটা কি জিনিস? প্লাজমিডটা কি জিনিস? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ সেলফ রেপ্লিকেটিং প্রেজেন্ট ইন দ্য ব্যাকটেরিয়াল সেল, তাকে আমরা বলছি প্লাজমিড। এটা কি করবে, আমরা এই প্লাজমিডটাকে বের করে, এটা কিন্তু নন এসেনশিয়াল জিন বহন করে, তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই যে আমি এটা বের করে নিলে ও মরে যাবে, এরকম কোনো প্রবলেম থাকবে না। তখন কি করা হয়, এই যে প্লাজমিডটাকে আমরা বের করে নিলাম, সেই বের করার ঢোকানোর পদ্ধতি সেটা আমি পরে আবার আমরা আসবো ডিটেলসে। তো আমি এইটাকে বের করে নিলাম, সাপোজ এটাকে আমি বের করে নিলাম। এই প্লাজমিডটাকে যখন আমি বের করে নিচ্ছি, বের করে প্রথমে যে কি কাজটা করব সেটা হচ্ছে এই যে সিজার দিয়ে আমি এখানে কেটেছিলাম, যে কাঁচিটা দিয়ে কেটেছিলাম, সেই কাঁচিটা দিয়ে, সেই একই কাঁচি দিয়ে আমি কি করব, এটাকে কাটবো। এইখানে কাটলাম, কাটার পরে কি দাঁড়ালো, যেই কেটে দিলাম সঙ্গে সঙ্গে দেখো এই যে এইটা এরকম ভাবে কেটে, সরি, আমরা যখন এটাকে কাটবো এইভাবে কেটে দিলাম, দেখো। আচ্ছা, এটাকে দেখো আমি দুটো ডাবল লাইন এঁকেছি কেন? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু এটা। তো এবারে এই যে জিনটা যে কাঁচি দিয়ে এখানে কেটেছিলাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা এখানে এটা কাটবো। কাটা হয়ে গেল, কাটা হওয়ার পর এটাকে নিয়ে এসে আমরা এখানে জুড়ে দিলাম, এইটাকে এইখানে জুড়ে দিলাম, হয়েছে। এবারে এই জুড়ে দিলে জুড়তে তো হবে, জুড়বে না সহজে। কেন জুড়বে না? কারণ আমরা জানি ডিএনএ এর ব্যাকবোনে কোন বন্ড থাকে, ফসফোডাইএস্টার বন্ড। তো সেই ফসফোডাইএস্টার বন্ড তৈরি করতে গেলে একটু আঠা দিয়ে দেবো, ওখানে কাঁচি দিয়ে কেটেছি, এখানে আঠা দেবো। এই যে আঠাটা এখানে দিচ্ছি সেটার নাম হচ্ছে ডিএনএ লাইগেজ। দুটো জিনিস মনে রাখবে, সিজার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আর গ্লু, মলিকুলার সিজার, মলিকুলার গ্লু, আণবিক আঠা, ডিএনএ লাইগেজ। এই দুটো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো এবার এটা হয়ে গেল। এবারে দেখো তো তোমরা, যে ডিএনএটা আমরা বের করেছিলাম, যে প্লাজমিডটা বের করেছিলাম, সেটা কি একই রকম আছে? তা তো নেই। তখন এইটার নাম হবে রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ, আর ডিএনএ। এবারে এইটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। সেই দিয়ে দেওয়ার সময় অনেকগুলো প্রসেস আছে। ডাইরেক্ট দিয়ে দেওয়া যেতে পারে, তাকে বলা হয় ভেক্টরলেস জেন ট্রান্স, সরাসরি দিতে পারি, অথবা ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে দিতে পারি, সেগুলো আমরা পরে পরে আসবো, সরি, অথবা জিন গান, এরকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা এর মধ্যে ঢুকিয়ে দেবো। ট্রানজিয়েন্ট ইলেকট্রোপোরেশন, ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, ট্রানজিয়েন্ট পোর তৈরি করে এর মধ্যে প্রবেশ করে দেবো। তাহলে হলো, তাহলে আমি এবারে দেখো আমি আবার ওখানে চলে যাচ্ছি। এবারে এই যে জিনিসটা যেটা তৈরি করলাম আমরা, ধরো আমি এইখানে এইটাকে দিয়ে দিলাম, এইখানে আমি এই ডিএনএটা, এই প্লাজমিডটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম।
এই যে ডিএনএটা যেটা আমরা এর মধ্যে দিলাম, এই যে এই পুরো জিনিসটাকে যখন আমরা এর মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি, পুরো জিনিসটাকে যখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম, তখন আমি এইটাতেই দেখানোর চেষ্টা করি, একটুখানি দেখিয়ে দিই এইটাতে। ধরো এইটা আমি এখানে দিয়েছি, এইটাকে এখানে দিয়েছি। এবারে দেখো এ কি করবে, এর মধ্যে রেপ্লিকেট করতে শুরু করবে। এই যখন রেপ্লিকেশন হবে তখন এর অসংখ্য প্রজনী তৈরি হবে, এর আরেকটা কপি তৈরি হবে, পরপর প্রজনী হবে, দিয়ে সেটাকে আমরা আস্তে 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 বের করার চেষ্টা করব। তবে এই যে জিনিসটা, এটা খুব লার্জ স্কেলে করতে গেলে তখন আমরা একটা বড় কন্টেনার মধ্যে এটাকে দিয়ে দিই, যাকে আমরা বলি বায়োরিঅ্যাক্টর। পরে পরে আমরা পড়বো। সেই বায়োরিঅ্যাক্টরের মধ্যে প্রচুর ফুড সাবস্টেন্স দেওয়া হবে। কার জন্য? এর খাবার, ইকোলাই। তখন সে প্রচুর প্রজনী তৈরি করবে। সেখান থেকে আমরা তখন এই ডিএনএ গুলো, এই যেগুলো গেছে সেগুলো কি করবে, জিন এক্সপ্রেশন। কাকে জিন এক্সপ্রেশন বলে? এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, যেটা তোমরা ক্লাস সেমিস্টার 3-তে পড়েছিলে। তো এইভাবে সেখান থেকে আমরা প্রোটিনটা পেয়ে যাব। এই হচ্ছে মোদ্দা কথা। তার মানে এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে। ওরিসাইট কি করবে, কতগুলো মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন কপি নাম্বার, সেটাও কিন্তু ওরিসাইট নির্দেশ করে, কতগুলো কপি তৈরি হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি এই যে ইকোলাই তাকে আমি বায়োরিঅ্যাক্টরে দিয়ে দিলাম, কিন্তু আদৌ কি সে রাজি হবে এটাকে প্রোজেনি তৈরি করতে? মানে কি, এই যে এটাকে ট্রান্সফর্মড সেল বলবো, এই ট্রান্সফর্মড সেল কি রেডি হয়েছে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য? সেই জন্য নন ট্রান্সফর্মড আর ট্রান্সফর্মড সেলকে দুটোকে সেপারেট করতে হয়। শুধুমাত্র ট্রান্সফর্মড সেলগুলোকে আমরা বায়োরিঅ্যাক্টরে দেবো, না হলে নন ট্রান্সফর্মড সেলগুলোকে দিয়ে দিলে শুধু পয়সাই নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে না। বোঝা গেছে? এই হচ্ছে পুরো জিনিসটার মধ্যে বিষয়। আর অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আমরা পরবর্তী পর্যায়ে দেখব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা এবারে আসছি এবারে আমরা নেক্সট জায়গায় চলে আসি যেখানে আমরা ছিলাম, যে বায়োটেকনোলজি। এবারে আমরা একটা লাইন ধরে ধরে একটু জিনিস পড়বো। বায়োটেকনোলজি ক্ষেত্রে কি প্রথম এই বায়োটেকনোলজি শব্দটা প্রথম প্রবর্তন করেন কার্ল এরিকি 1919। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো এই বায়োটেকনোলজি যে ডেফিনিশন, বায়োটেকনোলজির ডেফিনিশন কি না, মডার্ন বায়োটেকনোলজি ইনভলভস ইউজিং লিভিং অর্গানিজমস। ভালো করে লক্ষ্য রাখবে, লিভিং অর্গানিজমস। তো এই যে দেখো এখানে, সরি, living organism, cells and their molecular components like enzymes to create products that improve our lives, from life-saving medicines, sustainable food production. এরপরে যেটা তোমাদের মনে রাখতে হবে, ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, ইএফবি, ওরা যে বায়োটেকনোলজির সংজ্ঞাটা দিয়েছে সেটা কি, দ্য ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সায়েন্স অ্যান্ড অর্গানিজম। ইন্টিগ্রেশন, দুটোর মিলন। কার? ন্যাচারাল সায়েন্স অ্যান্ড অর্গানিজমস, সেলস, পার্টস অ্যান্ড মলিকুলার অ্যানালগস অফ দ্য প্রোডাক্ট। মলিকুলার অ্যানালগস, তাদের এনজাইম, তাদের অন্যান্য পদার্থগুলো, অ্যান্ড দ্য সার্ভিসেস। এইটা হচ্ছে বায়োটেকনোলজির সঠিক সংজ্ঞা। ক্লিয়ার? এরপরে আমরা আসছি পরেরটাতে, বায়োটেকনোলজিতে কি কি রয়েছে। বায়োটেকনোলজি কি কি ডিলস করে দেখো। মাইক্রোমিডিয়েটেড প্রসেস, এটা তোমরা জানো। পরেরটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, synthesis and using of gene, preparation of DNA vaccine, correcting a defective gene. অনেক জিন ঘটিত রোগ আছে, পরে আমরা এটা তো পড়বো, যে জিন ঘটিত রোগকে সারানো যায়, যাকে আমরা এক কথায় বলবো জিন থেরাপি। নাও নেক্সট, এবার আমরা চলে আসি যে বায়োটেকনোলজিতে কি কি জিনিস আমাদের জানা দরকার। প্রথম যেটা জিনিস দেখবো যে প্রিন্সিপালস, নীতি, কি কি লাগে, উপকরণ লাগে, আর কি কি রেজাল্ট আমরা পাই। কোর প্রিন্সিপালস এর মধ্যে প্রথম যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি, যে ম্যানিপুলেশন অফ ডিএনএ অ্যান্ড আরএনএ টু অল্টার দ্য অর্গানিজম ক্যারেক্টারিস্টিক্স, ক্রিয়েটিং ইন ট্রেটস নট ফাউন্ড ইন নেচার। যেটা আমাদের ছিল, যে ফেনোটাইপটা আমাদের মধ্যে ছিল, যে জিনটা, যে বৈশিষ্ট্যটা ছিল জীবের মধ্যে, সেটাকে আমরা পরিবর্তিত করছি, ম্যানিপুলেট করছি, এটাকে বলছি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো যেই যে একটু আগে যেটা বললাম, ইকোলাই যেটা ট্রান্সফর্মড হলো, তো তাকে তো আমি যেখানে কালচার করবো সেখানে তো অন্যান্য ব্যাকটেরিয়াও থাকতে পারে, ওই যে বায়োরিঅ্যাক্টরে বললাম, তাহলে সেখানে তো অন্যান্য তাকে নষ্ট করে দিতে পারে। ওই জন্য একটা মাইক্রোবিয়াল ফ্রি স্টেরাইল এনভায়রনমেন্ট চাই। দিস ইজ বায়ো প্রসেসিং, স্টেরাইল কাল্টিভেশন অফ সেলস অ্যান্ড মাইক্রোঅর্গানিজমস
to produce valuable compounds like antibiotics, vaccines and industrial enzymes. আর থার্ড যেটা আছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি। পরেরটাতে যাই। আচ্ছা, নাও এইবার দেখো কি কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক কি কি স্টেপস আছে। আইডেন্টিফিকেশন অফ ডিএনএ উইথ ডিজায়ারেবল জিন, তুমি যেখান থেকে জিনটা বের করবে সেটাকে তোমাকে আগে জানতে হবে যে আমি এই জিনটাকে চাইছি। সেকেন্ড ওয়ান, ট্র্যাডিশনাল হাইব্রিডাইজেশন টেকনিক লিড টু দ্য ইনক্লুশন মাল্টিপ্লিকেশন অফ আনডিজায়ারেবল জিনস অ্যান্ড ডিজায়ারেবল জিনস। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে ট্র্যাডিশনাল আমার এই যে জিনিসটা করছি তোমরা অনেকে মিল পাবে যে হাইব্রিডাইজেশন, ট্র্যাডিশনাল হাইব্রিডাইজেশন। ধরো আমি একটা কথা বলি যে আমি একটা প্লান্ট নিয়েছি, উদ্ভিদ নিয়েছি, সেই উদ্ভিদে হাই ইল্ডিং ক্যাপাসিটি আছে কিন্তু তার লো ডিজিজ রেজিস্ট্যান্ট, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম। এবারে দেখো তাহলে আমরা ট্র্যাডিশনালি একদিন কি করে করছি যে আরেকটা প্লান্ট নিলাম যার লো ইল্ডিং ক্যাপাসিটি আর ডিজিজ রেজিস্ট্যান্সটা পাওয়ারটা বেশি, আমরা দুটোকে ক্রস করাই, সেক্সুয়াল রিপ্রোডাকশন করানোর পরে যে প্লান্টটা তৈরি হয়, উই হোপ, আমরা আশা করছি, দাবি করতে পারি না, আশা করছি, আমরা চাইছি যে উদ্ভিদটা হবে হাইব্রিডটা, সেই হাইব্রিডটার মধ্যে হাই ইল্ড আর হাই ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার থাকবে। কিন্তু আমি বললাম আমরা আশা করছি, এমনও তো হতে পারে যে এমন একটা হাইব্রিড তৈরি হলো যে হাইব্রিডটার মধ্যে দেখা গেল লো ইল্ডিং ক্যাপাসিটি এবং লো ডিজিজ রেজিস্ট্যান্স দুটোই চলে এলো, খারাপ দুটো একসাথে চলে এলো, আসতেই পারে। কিন্তু এক্ষেত্রে সেটা সম্ভব নয়, এখানে আমি এই জিনটাকে আইডেন্টিফাই করছি। তাহলে বেসিক ডিফারেন্সটা বোঝা গেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে ট্র্যাডিশনাল হাইব্রিডাইজেশনের। আচ্ছা, নাও ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনলি ডিজায়ারেবল জিনস আর ইন্ট্রোডিউস, যেটা আমি একটু আগে বললাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ট্র্যাডিশনালের ক্ষেত্রে আমরা সেই বললাম যে আমরা উই হোপ, আমরা আশা করছি ঠাকুর যেন আমাদের এই কাজটা হয়ে যায়, এই দুটো জিনিসই যেন চলে আসে এর মধ্যে, বারবার চেষ্টা করছি, কিন্তু হবে এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু এক্ষেত্রে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনলি ডিজায়ারেবল জিনস আর ইন্ট্রোডিউস, আমরা তো এটাই ঢুকাচ্ছি ওর মধ্যে, এই যে জিনটাকে আমার দরকার। ক্লিয়ার? নাও এরপরে আসছে কি ইন্ট্রোডাকশন অফ দ্য আইডেন্টিফাইড ডিএনএ ইনটু দ্য হোস্ট। এই যে বললাম ভেক্টর মনে আছে তো? ভেক্টর তোমরা ক্লাস 9-এ পড়েছিলে সম্ভবত ভেক্টর, এখন আবার পড়বে। এই তোমাদের আগে একটা ভিডিও হয়েছিল, প্রসেনজিৎ স্যার করেছিলেন সম্ভবত, যে ইমিউনোলজি বা ওই মাইক্রোবস থেকে করেছেন, সেখানে ভেক্টর, মশা, স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী কিউলেক্স, এগুলোকে আমরা ভেক্টর বলি। সেই ভেক্টরগুলো কি না যখন একটা ইয়ে থেকে আরেকটা ইয়েতে বহন করে নিয়ে যায়, ক্যারিয়ারের সাথে ভেক্টরের ডিফারেন্স আছে, আমি এখন সেটাতে যাচ্ছি না। তো এই যে ভেক্টর, এই ভেক্টর ডিএনএ সাচ এজ প্লাজমিড, একটু আগে বলেছি, is used to deliver an alien piece of DNA into the host organism. alien নতুন পিস ডিএনএ সেটাকে ঢুকিয়ে দিচ্ছে। ক্লিয়ার? থার্ড ওয়ান, এবারে পরেরটাতে আমরা আসছি, মেনটেনেন্স এ ইন্ট্রোডিউস ডিএনএ দ্য হোস্ট, ট্রান্সফার টু দ্য ডিএনএ ইটস প্রোজেনি। আমরা যেটা দিলাম সেটাতে পরবর্তী প্রজন্মে সেটা আদৌ যাচ্ছে কিনা সেটা দেখবো আমরা। সেক্ষেত্রে দেখো এই যে সেই কথাটা যেটা বলছিলাম, এই যে ডিএনএটা আমরা দিলাম, সেই ডিএনএতে অরিজিন অফ রেপ্লিকেশন দরকার, না হলে সে কিন্তু দিয়ে কোনো লাভ নেই। তুমি 10টা জিন ঢুকিয়ে দাও না, কিন্তু তার যদি ওরিসাইট না থাকে, অরিজিন অফ রেপ্লিকেশন, তাহলে তার রেপ্লিকেশনই হবে না। তো সেই জন্য নিডেড স্টার্টিং দ্য রেপ্লিকেশন সো ইট ক্যানট মাল্টিপ্লাই ইটসেলফ ইন দ্য প্রোজেনি সেলস অফ দ্য অর্গানিজমস। হেন্স অ্যালাইন ডিএনএ ইজ ইন্টিগ্রেটেড ইন্টু দ্য রিসিপিয়েন্ট জিনোম। ইট হ্যাজ ওরি যেটা সংক্ষেপে বললাম, it multiplies and inherits along with the host DNA. ক্লিয়ার? তার সাথে বারবার মাল্টিপ্লিকেশন হতে থাকবে। নাও নেক্সট, এই যে বললাম যে রিকম্বিনেন্ট ডিএনএ, ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ কে প্রথম তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করা হয়েছিল, এগুলো কিন্তু আসতে পারে। এই দুজন ভদ্রলোক স্ট্যানলি কোহেন অ্যান্ড হারবার্ট বয়ার। কখনো গন্ডগোল পাকাবে না, আমার কিন্তু গন্ডগোলটা অনেক সময় পাকায়, আমি অনেক সময় স্ট্যানলে বয়ার হারবার্ট কোহেন বলি, কিন্তু এটা খেয়াল করবে, স্ট্যানলে কোহেন, হারবার্ট বয়ার, এই দুজন ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছিলেন 1972। তারা কি করেছিলেন? সালমোনেল্লা টাইফিয়াম, সালমোনেল্লা টাইফিয়াম জানো তোমরা, টাইফয়েডের জন্য, টাইফয়েড রোগ ছড়ায়, সেই যে তার থেকে একটা প্লাজমিড নেওয়া হয়েছে। They isolated the antibiotic resistant genes piece of DNA from a plasmid
অফ সালমোনেল্লা টাইফিরাম। ওরা কি করেছিলেন, ওই সালমোনেল্লা থেকে একটা প্লাজমিড বের করেছিলেন। সেই প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ইনকর্পোরেট করেছিলেন, ঢুকিয়ে দিয়েছিলেন, যেটা আমি আগে প্রথমে শুরুতেই যেটা করে দেখালাম, ঢুকিয়ে দিলেন। সেই রেস্ট্রিকশন ইনক্লুজে কেটে ডিএনএ লাইগেজ দিয়ে আঠা লাগিয়ে দিয়ে ওটাকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে ইকোলাইয়ের মধ্যে দিয়েছিলেন। অ্যাজ এ রেজাল্ট দ্য জিনোম ওয়াজ এক্সপ্রেসড অ্যান্ড মাল্টিপ্লাইড ইন ইকোলাই। ওই জিনটা প্রচুর, অ্যান্টিবায়োটিক জিনটা প্রচুর পরিমাণে কপি হয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট তৈরি হয়েছিল, মনে থাকে যেন, ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ কে তৈরি করেছিলেন, কোথা থেকে তৈরি করেছিলেন, এটা কোশ্চেন আসতে পারে 2 মার্কসের। নাও কি কি লাগে যন্ত্রপাতি, তার মধ্যে দেখো টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি কি আছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, দেখো কাঁচি, যেটা বলেছিলাম আমি, মলিকুলার সিজার। মলিকুলার সিজার খুব কমন প্রশ্ন, আমরা সেমিস্টার 4-এ এক্সপেক্ট করতে পারি। নেম দ্য মলিকুলার সিজার অ্যান্ড মলিকুলার গ্লু অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আণবিক কাঁচি এবং আণবিক আঠা হলো। নাও এটার সম্পর্কে আমরা ডিটেলসে আসবো একটু পরে, এটা অনেক রকম আছে। ক্লোনিং ভেক্টর, এই যে বলছিলাম কিছুক্ষণ আগে, ভেক্টর যে নিয়ে যাবে, দেখো এই ভেক্টরে কি অদ্ভুত জিনিস, দেখো এখানে এই যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনস, আর এগুলো হচ্ছে বিভিন্ন সাইট গুলো। ক্লিয়ার? আর হচ্ছে সব তো হলো, কিন্তু কাউকে তো দিতে হবে যে আমাকে কপি করে দেবে, জিনিসটা তৈরি করে দেবে, কপি করবে। সে হচ্ছে কম্পিটেন্ট হোস্ট, একটা মানে যথাযোগ্য সম্পন্ন পোষক সেল দরকার, পোষক কোষ দরকার। দিলে দেখো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ ইকোলাই হোস্ট সেলের মধ্যে ঢুকিয়েছি, পরে ট্রান্সফর্মড সেল তৈরি হয়েছে। পরিষ্কার? একদম আইডিয়াটা পরিষ্কার কি কি জিনিসটা আমরা বলতে চাইছি। এরপর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। এই এনজাইমগুলো কি করে, প্যালিন্ড্রোমিক সাইটস অফ ডিএনএ ডুপ্লেক্স এন্ড কাট ইট স্ট্র্যান্ড। প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোম বলতে কি বোঝে? প্যালিন্ড্রোম বলতে বোঝে যেরকম এদিক দিয়ে যাব আর ওদিক দিয়ে আসবো, একই কথা, একদম একই। এদিক দিয়েও যদি ওয়ার্ড যাই, যেমন ধর বাংলায় আমি ইংরেজিতে একটা ওয়ার্ড বলি মালায়ালাম, তুমি স্পেলিং করে দেখো, এদিক দিয়েও যা হবে ওদিক দিয়ে হবে, এগুলোকে বলে প্যালিন্ড্রোমিক ওয়ার্ড। ঠিক তেমনি এখানে দেখো, এখানে আমি একটা সিকোয়েন্স, আমি একটু পরে আরো ডিটেলসে দেখাবো সিকোয়েন্স গুলো। এ এ টি টি সি, ঠিক নিচে দেখো টি টি এ জি, জি ডাবল এ টি টি সি, সি টি টি ডাবল এ জি, এইগুলোকে বলা হয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তুমি এদিক থেকে দেখো ওদিক থেকে দেখো, একদম নির্দিষ্ট বিন্দুর উভয় পাশে বিপরীত পাশে মানে আরো সহজভাবে বলে, তুমি যখন বাড়িতে আয়নার সামনে দাঁড়াও, তখন তো তুমি তোমার এই ধরো আয়না তুমি তোমার নাকটাকে টাচ করিয়েছো, তাহলে টাচ করলে তুমি প্রথম কি করবে, তোমার নাকটাই তো টাচ করবে, তোমার নিশ্চয়ই মাথাটা এখানে দেখাবে না। তো এইটাকে তুমি ভাবো যে তুমি আয়নাটাকে একটা নির্দিষ্ট কাল্পনিক বিন্দু ভাবো, লাইন ভাবো, তার বিপরীত দিকে বিপরীত দৃশ্য, এটাকে বলা প্যালিন্ড্রোমিক। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি করে, the palindromes in DNA are best pair sequences that are the same when read forward, যেটা বলছিলাম এদিক দিয়ে পড়ো ওদিক দিয়ে পড়ো, সেম ফরওয়ার্ড, লেফট টু রাইট or backward, right to left from a central axis of symmetry, কেন্দ্রীয় অক্ষ থেকে। ক্লিয়ার? তো এই রেস্ট্রিকশন ইন নিউক্লিয়াস কতগুলো নাম আছে, ইকো আর1 ফাউন্ড ইন কোলন ব্যাকটেরিয়া, Escherichia coli recognizes the best sequence GAATTC in DNA duplex and cards the DNA strand between G and A। এখানে আমি দেখিয়েছি, এরপরে আরো ডিটেলসে আমরা আসবো একটু পরেই। এরপরে দেখো, সরি, আচ্ছা এইবারে দেখো এই যে ডিএনএ যেগুলো বললাম আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের পরে, এইবারে দেখো এই এন্ডোনিউক্লিয়াস বা এই এনজাইমস গুলো, যেগুলো রেস্ট্রিকশন এনজাইমস যেগুলো, সেগুলো বিভিন্ন রকমের আছে। একটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস মানে তারা শুধুমাত্র নিউক্লিওটাইড গুলোকে কাটবে প্রান্ত থেকে, এন্ডস। তো তুমি কি শিওর হলে কি করে যে এই প্রান্তেই আমার জিন অফ ইন্টারেস্ট, যেটা আমার দরকার সেটা এখানেই প্রান্তে আছে? তাও তো না থাকতে পারে। সেই জন্য সবসময় ওটা প্রান্ত থেকে কাটে, ওটা হবে না। আবার আমি কেটে দিলাম, সেখানে আমার ওরই থাকলো না, তাহলে তো আরেক মুশকিল। ক্লিয়ার? তো নেক্সট কি করলাম, এন্ডোনিউক্লিয়াস, দে কাট এট স্পেসিফিক পজিশন উইথ দ্য ডিএনএ, দে বাইন্ডস টু দ্য স্পেসিফিক রিকগনিশন সিকোয়েন্স অফ দ্য ডিএনএ এন্ড কাট দ্য টু স্ট্র্যান্ড স্পেসিফিক পয়েন্টস। দেখো এই ছবিটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট ছবি, ভালো করে দেখে রাখো। এই দেখো কিভাবে, দেখো দুটো এন্ড কেটেছে, স্টিকি এন্ড, এটাও স্টিকি এন্ড। স্টিকি এন্ড মানে কি দুটো অসমান,
দুটো অসমান থাকবে, সমান থাকলে হবে না। ব্লান্ট এন্ড, স্টিকি এন্ড বলে এটাকে, ঠিক আছে, আঠালো প্রান্ত। নেক্সট, এখানে দেখো ফার্স্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস শর্ট কোশ্চেনে আসতে পারে কি, হিন D2, it cuts the DNA recognition specific sequence 6 base pair. This is called recognition sequence of HIND2. এই যে HIND2 recognition sequence গুলো, ক্লিয়ার? নাও এখানে অনেকগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম উল্লেখ করেছি আমি, ALU1, তারপরে BAM-H1, ECO-R1, ঠিক আছে, এগুলো তোমাদের বইতে টেক্সট বই যেগুলো আছে সেগুলোতে অনেকগুলো পাবে। তারপর এটা একটু অস্পষ্ট লাগছে ছবিটা, তো আমি খালি বলে দিই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস 3 রকম আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। নাও এরপরে আমরা চলে আসছি এই রেকগনাইজড স্পেসিফিক প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড যেগুলো আছে, আগে আমি একটু আগে যেটা বলছিলাম যে দেখো 5 প্রাইম GAATTC, 3 প্রাইম CTTAAG, পরিষ্কার? এইগুলো হচ্ছে রিকগনিশন সিকোয়েন্স গুলো। নাও এই রিকগনিশন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নোমেনক্লেচারের কতগুলো রুলস আছে, সেই রুলসটা দেখো আমি এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছি। আরো যদি অসুবিধা হয় আমি পরের স্লাইডে যাই, তাহলে আরো পরিষ্কার। দেখো ECO-R1 এটা একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ই কোনটাকে ডিনোট করে? এটা করতে এই এনজাইমটা পেয়েছি আমরা, এস্চেরিশিয়া কোলাই। ফার্স্ট লেটার ডিনোট দ্য জেনাস নেম, ক্যাপিটাল লেটার। কো স্মল লেটার। এই দুটো সেকেন্ড এন্ড থার্ড লেটার স্পেসিফাই দ্য স্পিসিস নেম। আর এটা আবার ক্যাপিটাল বোল্ড, দেখো স্ট্রেন নাম্বার, স্ট্রেনটাকে উল্লেখ করে। আর এই যে ডিজিট যেটা আছে, রোমান নাম্বার, দ্যাট দ্য অর্ডার ইন হুইচ এনজাইমস ওয়ার আইসোলেটেড ফ্রম দ্যাট স্ট্রেন অফ ব্যাকটেরিয়া। ক্লিয়ার? এটা খুব ভালো করে মনে রাখবে। এই ফার্স্ট লেটার কি ডিনোট করে, সেকেন্ড থার্ড কি ডিনোট করে, ফোর্থ লেটার কোনটা, ফিফথ লেটার কি ডিনোট করে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে 2 মার্কসের কোয়েশ্চেনে। এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেটা আমরা পরে আরো ডিটেলসে আসবো। নাও তাহলে গেল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, প্রধান এনজাইমের কথাটা বলা হয়ে গেল। আদার কি কি এনজাইমস গুলো লাগে, কি কি লাগে? সিনথেসাইজিং এনজাইমস ডিএনএ স্ট্র্যান্ডস এর ক্ষেত্রে, তার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ডিএনএ পলিমারেজ, এগুলো সিনথেসিস করে। আর আছে এই যে একটু আগে বলছিলাম আঠা, মলিকুলার গ্লু, ডিএনএ লাইগেজ। আর অ্যালকালাইন ফসফেটেজ, দেখো ইউজ টু রিমুভ দ্য ফসফেট গ্রুপ ফ্রম দ্য 5 প্রাইম এন্ড। তাহলে এগুলো হচ্ছে অন্যান্য যে এনজাইমস গুলো এইটাতে কাজে লাগে। তাহলে আমরা কি কি এনজাইম দেখলাম? রেস্ট্রিকশন এনজাইমস, সিনথেসাইজিং এনজাইমস, ডিএনএ লাইগেজেস, অ্যালকালাইন ফসফেটেজ। ক্লিয়ার? নাও এবার আমরা আসি ক্লোনিং ভেক্টর, ওই যে বলছিলাম যার মাধ্যমে আমরা ওটাতে নিয়ে ওকে দিচ্ছি, ও তখন ওখানে পৌঁছে দিচ্ছে। এই ক্লোনিং ভেক্টরস গুলো কিছুই না, ইজ দ্য ফরেন ডিএনএ মলিকুল that can carry the foreign DNA segment and are able to replicate inside the host cell. আমি একটা যেটা একটু আগে বলেছি আবার রিপিট করছি, ওই ডিএনএটা যেটা প্লাজমিড, প্লাজমিডের মধ্যে তুমি একটা জিনকে ঢুকিয়ে দিলে, কেটে পিস অফ ডিএনএ কেটে ঢুকিয়ে দেওয়ার পর সেটাকে সেট করে রিকম্বিনেন্ট ডিএনএটাকে তুমি হোস্ট সেলে দিয়ে দিলে, তাহলে এই ভেক্টরটা হচ্ছে প্লাজমিড। সে কি করছে? ওখান থেকে নিয়ে গিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে ওটাকে রেপ্লিকেট করতে সাহায্য করছে। রেপ্লিকেট করছে কেন? কারণ ওদের নিজস্ব ওরি সাইট আছে। তাহলে তো আমরা শুধু ডিএনএটা কাটতাম, দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিতাম, নে তুই বানিয়ে দে, সেটা তো সম্ভব নয়। প্লাজমিডের দিয়ে আমরা করেছি, এগুলোকে ভেক্টর বলে। ভেক্টরস মে বি প্লাজমিডস, কতগুলো ভেক্টরের নাম মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। নেম 3 or 4 ভেক্টরস। প্লাজমিডস প্রথমেই লিখেছি, প্লাজমিড এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ান। ব্যাকটেরিওফাজেস, কসমিডস, YAC ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমস, ট্রান্সপোজন্স, ভাইরাসেস, এইগুলো। Out of these vectors, plasmid vector and bacteriophage vectors are commonly used. Clear? এই প্লাজমিডের আবার নতুন আর্টিফিশিয়াল যে প্লাজমিড গুলো বানানো হয়েছে এটা আমরা পরে পড়বো, একটু পরেই দেখতে পাবো। নাও প্লাজমিড সম্পর্কে একটু ডিটেলসে বলেছি। দেখো প্লাজমিডে কি কি আছে, ডেফিনিশন। হোয়াট ইজ প্লাজমিড? প্লাজমিড ডেফিনিশন যেটা আমি একটু আগে লিখেও ছিলাম প্রথমে শুরুতে, প্লাজমিডস আর এক্সট্রা ক্রোমোজোমাল, সেলফ রেপ্লিকেটিং, ইউজুয়ালি সার্কুলার, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউলস। প্রত্যেকটা ওয়ার্ডেরই ইম্পর্টেন্স আছে। এক্সট্রা ক্রোমোজোমাল, সেলফ রেপ্লিকেটিং, usually circular, double stranded DNA molecules found naturally in many bacteria and also some in yeast. They are discovered by William Hayes
অ্যান্ড লেডারবার্গ, জসুয়া লেডারবার্গ 1952। তো প্লাজমিড গুলো সাধারণত কি করে, কোনো ওই যে ব্যাকটেরিয়া যার মধ্যে ছিল তার এসেন্সিয়াল জিন বহন করে না। ক্লিয়ার? তো যেমন ধর, বাট দে অফেন কনফার সাম ট্রেটস অন দ্য হোস্ট অর্গানিজমস রেজিস্ট্যান্ট টু সার্টেন অ্যান্টিবায়োটিক্স। আমরা যদি ওর মধ্যে রেজিস্ট্যান্স দিয়ে দিই তাহলে ওটা গিয়ে ওর মধ্যে রেজিস্ট্যান্স তৈরি করে দেবে। এই প্লাজমিড মলিকিউলস গুলো প্রেজেন্ট one or two copies or in the multiple copies inside the host organism, অসংখ্য থাকতে পারে। আর naturally occurring plasmids have been modified in vitro and create the plasmids of enhanced utility and with specific functions। এটাকে আমরা আরেকটু মডিফিকেশন করেছি আর্টিফিশিয়ালি। তার মধ্যে খুব অ্যাপ্লিকেবল যেটা ইউজ হয় পরীক্ষাতে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে এই যে PBr322 আইডিয়াল প্লাজমিড ভেক্টর। পরে আসছি। নাও এরপরে দেখো যেটা বলছিলাম, এই যে ক্লোনিং ভেক্টর তার কি কি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা উচিত। প্রথমে কি থাকা উচিত, এই যে অরিজিন অফ রেপ্লিকেশন। 2 সিলেক্টেবল মার্কার জিন থাকা দরকার, নাহলে আমি জানবো কি করে ওর মধ্যে কি আছে। 3 হচ্ছে ক্লোনিং সাইটস, এগুলো হচ্ছে তার ক্লোনিং সাইটস গুলো। ক্লিয়ার? আর হচ্ছে ভেক্টরস অফ ক্লোনিং জিনস এন্ড প্লান্টস এন্ড অ্যানিমালস। এই হচ্ছে বেসিক ফিচার্স গুলো থাকবে। রেস্ট্রিকশন সাইটস, ওরি সাইট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনস। এখানে আমি একটা প্লাজমিড ভেক্টর, আর্টিফিশিয়াল প্লাজমিড ভেক্টর PBr322 সেটাকে দেখিয়েছি। P ফর প্লাজমিড, PBr322 প্রত্যেকটা P ফর প্লাজমিড, BR ফর বলিভার অ্যান্ড রড্রিগেজ। 322 হচ্ছে স্ট্রেন নাম্বার, 322, 25, 27 এরকম রয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো অরিজিন অফ রেপ্লিকেশন, যেটা আমি বলেছি সেই অংশগুলো দেখো, যে অরিজিন অফ রেপ্লিকেশন কি কি করে। ওই একটু আগে বলেছিলাম প্রথমে শুরুতে ইন্ট্রোডাকশন দেওয়ার সময়, যে শুধুমাত্র রেপ্লিকেশন করে তা নয়, এই যে ইট কন্ট্রোলস দ্য কপি নাম্বার অফ লিঙ্ক ডিএনএ, কতগুলো কপি হবে তার পাওয়ারটা ওর কাছে লেখা থাকে। ক্লিয়ার? এই যে ওরি সাইট হয়ে গেল। এরপর আমরা আসছি সিলেক্টেবল মার্কার। এই যে ইট ইজ এ জিন দ্যাট হেল্প টু সিলেক্ট ট্রান্সফরমেন্টস অ্যান্ড এলিমিনেট দ্য নন ট্রান্সফরমেন্ট। একটু আগে বলেছিলাম যে আমি তো আমার কাজটা করে দিয়েছি, এবারে এই কাজটা করার পরে যেটা আদৌ ওর মধ্যে ট্রান্সফরমেশন হয়েছে কিনা সেটা আমি না জেনে যদি তাকে বায়োরিঅ্যাক্টরে ঢুকিয়ে দিই তাহলে সে তো হবে না, নন ট্রান্সফরমেন্ট গুলো। তাহলে এই নন ট্রান্সফরমেন্ট যেগুলো রয়েছে সেগুলো যেগুলো ঢুকিয়ে দিলাম সেটা তার পয়সাই খরচ হলো, কিন্তু লাভের লাভ কিছু হলো না। সেই জন্য এটা একটা দরকার সিলেক্টিভ মার্কার। ইফ এ পিস অফ ডিএনএ ইজ ইন্ট্রোডিউসড ইন এ হোস্ট ব্যাকটেরিয়াম, it is called transformation. Such bacterium is called transformant. আমরা শুধু ট্রান্সফরমেন্ট গুলোকেই চাইবো। If transformation does not take place, it is non-transformant. ওগুলোকে আমরা এলিমিনেট করব। Now next one, selectable মার্কারের ক্ষেত্রে E. coli include genes encoding resistance to antibiotic like ampicillin, chloramphenicol, tetracycline, kanamycin, etc. A normal E. coli cells have no resistance against these antibiotic. তাহলে তো ওই নর্মাল E. coli দিলে তো সেগুলো তো মরে যেতে পারে বিভিন্ন অ্যান্টিবায়োটিক মিডিয়ামে। ওই জন্য এটাকে আমরা এই PBr322 কে আমরা সেইভাবে বানিয়েছি। নাও ক্লোনিং সাইট, এই যে ফরেন ডিএনএ যেটা বহিরাগত ডিএনএ সেটাকে এই ভেক্টরের মধ্যে দেব, যেটা যে অংশটা সেটাকে বলে রিকগনিশন সাইট বাই রেস্ট্রিকশন এরিয়া। মোর দেন ওয়ান রিকগনিশন সাইটস অফ জেনারেটস several fragments. It complicates the gene cloning. অনেকগুলো কপি করতে পারবে অনেকগুলো জিনের। নাও এরপরে আসো আমরা চলে আসছি ligation of aligned DNA is carried out a restriction site present in one of the 2 antibiotic resistant genes. Ligation of a foreign DNA at BAMH1 site of tetracycline resistant gene in vector PBr322. ফলে আমরা যে প্লাজমিডটা পাবো সেটা হচ্ছে পুরো রিকম্বিনেন্ট প্লাজমিড হয়েছে। আর লাইগেশন যদি না হয় তখন এটাকে বলবো নন রিকম্বিনেন্ট প্লাজমিড, জুড়তে পারিনি। নাও এরপরে দেখো এখানে ট্রান্সফর্ম সেল, নন ট্রান্সফর্ম সেলস নিউট্রিয়েন্ট মিডিয়ামে রাখা হয়েছে, ওভারনাইট গ্রোথ করার পরে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট কলোনিজ তৈরি হয়ে গেছে হয়েছে ক্লোনিং সাইটস গুলো। এরপরে চলে আসো নন ট্রান্সফর্মস গুলো যেগুলো আমি একটু আগে বললাম সেগুলো হয়েছে মাস্টার প্লেট থেকে। আচ্ছা ক্লোনিং সাইটস এই দেখো আর ডিএনএ সেটাকে আমরা কিভাবে মাস্টার প্লেট থেকে রেপ্লিকেটিং করে রেপ্লিকেটিং নন ট্রান্সফরমেন্টের সাথে সেপারেট করছি। রিকম্বিনেন্ট কোনগুলো হয়েছে,
নন রিকম্বিনেন্ট কোনগুলো হয়েছে। একটু আগে বলেছিলাম এই সেপারেশনটা কিন্তু জরুরি, তা নাহলে কিন্তু পুরো পয়সাটাই জলে চলে যাবে, পুরো পরিশ্রমটাও জলে চলে যাবে। নাও one antibiotic resistant gene helps to the select of transformant, the inactivated antibiotic resistant genes help to select recombinants, যেটা আমি একটু আগে বলেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা দরকার আমার, সেটা হচ্ছে যে এই যে PBR322 যেটা বললাম আমি, এই PBR322 ক্ষেত্রে কতগুলো জিনিস মনে রাখতে হবে, যে কটা রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে আর কি কি রেস্ট্রিকশন সাইটস আছে। মনে রাখবে অ্যাম্পিসিলিন একটা আছে আর একটা টেট্রাসাইক্লিন আছে। অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন গুলোর মধ্যে নামগুলো মনে রাখার জন্য আমি একটা ছোট্ট লাইন বলছি, একটা জাস্ট বলার চেষ্টা করছি, নিমোনিক্স বলার চেষ্টা করছি, একটু মনে রাখার চেষ্টা করো, ভালো করে শুনে ছবি দেখে মেলাবে। প্রশান্ত আর প্রবীর দুজনে মিলে ইকোলজি ক্লাস করতে, প্রশান্ত প্রবীর ইকোলজি ক্লাস করতে একজন হিন্দি মিডিয়াম টিচারের কাছে গেল। টিচারের নাম ব্রাহ্মীণ সালমান। প্রশান্ত আর পড়তে গেল না, ক্লাস করতে গেল না, কিন্তু প্রবীর ক্লাসটা কন্টিনিউ করলো। পুরো যেটা বললাম সেটাকে একটু রিকগনাইজ করো। কি বলছি আমি? প্রশান্ত প্রবীর PST1, প্রবীর PVU1, ইকোলজি ইকো R1, ক্লাস CLAV1, হিন্দি মিডিয়াম টিচারের কাছে গেল হিন্দি3, টিচারের নাম ব্রাহ্মীণ সালমান BAMH1 SAL1। প্রশান্ত আর কন্টিনিউ করবে না, প্রবীর কন্টিনিউ করবে PVU2। এইভাবে মনে রাখতে পারো। আর একদিকে বললাম যে অ্যাম্পিসিলিনের মধ্যে আছে প্রশান্ত প্রবীর আর টেট্রাসাইক্লিনের মধ্যে আছে ব্রাহ্মীণ সালমান। ক্লিয়ার? আচ্ছা, জাস্ট এগুলো তোমাদের নিজেদের মতো করে বানাবে। আচ্ছা, এবারে যেটা বলছিলাম, এই যে হোস্টের মধ্যে আমরা কিভাবে এটাকে ঢোকাবো। ভেক্টর মিডিয়েটেড জিন ট্রান্সফার হতে পারে, যেটা বলছিলাম ওই ইলেকট্রিক চার্জ দিয়ে যেতে পারে। আর ভেক্টরলেসের মধ্যে অনেকগুলো প্রসেস আছে, যেটা আমরা একটু পরে আরো ডিটেলসে আসবো। দেখো, কম্পিটেন্ট হোস্টের মধ্যে কি কি থাকবে ফর ট্রান্সফরমেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ। ডিএনএ ইজ আ হাইড্রোফিলিক মলিকিউল, মনে রাখবে হাইড্রোফিলিক মলিকিউল, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কোষ পর্দায় কি আছে? প্রোটিন আর লিপিড। তো সে চাইবে না, কোনোদিন ঢুকতে দিতে চাইবে না। So it cannot pass through the cell membrane. So the bacterial cell must be made competent and take up the aligned DNA or the plasmid. For this, bacterial cells are treated with a specific concentration of a divalent cation, that is calcium Ca2+. So DNA enter in the bacterium through a transient pore. ছোট 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 ছিদ্র তৈরি হবে, যার মধ্যে দিয়ে ডিএনএটা ঢুকবে। দেখো, আমি এটা ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি। এই সেল ওয়াল ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, ফলে দেখো আস্তে আস্তে কম্পিটেন্ট হয়ে গেল। হিট শক বলা হয় 42 ডিগ্রি সেলসিয়াস ফর 2 মিনিটস, ফলে ওটা আলটিমেট ঢুকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আসি। দেখো, সাচ সেল ইজ ইনকিউবেটেড উইথ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ অন আইস। ওই যে হঠাৎ করে প্রচন্ড গরম ঠান্ডা করে দেওয়া হলো, ফলে কি হলো? ওই ট্রানজিয়েন্ট পোর্টটা তৈরি হয়, হিট শক বলে, যেটা বলছিলাম হিট শক। নাও এই যে ভেক্টরলেস, দেখো ডাইরেক্ট ইনজেক্ট করা হচ্ছে, মাইক্রো ইনজেকশন, আর হচ্ছে জিন গান, একদম শর্ট করা হচ্ছে। দেখো, জিন গান ডাইরেক্ট। ইলেকট্রোপোরেশন, ওই যে ইলেকট্রিক্যাল ইম্পালসেস, হাই ভোল্টেজ অফ ভেরি শর্ট টাইম, দেন ইন্ডিউস দ্য ফর্মেশন অফ ট্রানজিয়েন্ট পোর্স, যেটা ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে বললাম। আর কেমিক্যাল মিডিয়েটেড জিন ট্রান্সফারের মধ্যে PEG, পলিইথিলিন গ্লাইকল, এগুলো আসতে পারে। ভেক্টরলেস জিন ট্রান্সফার স্টেপ কি কি পদ্ধতিতে করা যেতে পারে, 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে। মাইক্রো ইনজেকশন, জিন গান, ইলেকট্রোপোরেশনস, হয়েছে? এই গেল মোটামুটি জিনিসপত্র। এবারে আমরা আসবো স্টেপস গুলো, কি কি প্রসেস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে প্রথমে আমরা কি পড়লাম, জিনিসটা কি, তার প্রিন্সিপালস পড়লাম, কম্পোনেন্টস উপকরণ কি কি লাগে পড়লাম, আর এখন পড়বো পদ্ধতিটা পরে পড়বো। পদ্ধতির প্রথম যেটা আসবে, আচ্ছা তোমাদের একটা কথা মাঝখানে বলে রাখি, যে তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু তোমরা যেহেতু ফার্স্ট ব্যাচ, তোমাদের ডিএনএ আইসোলেশন প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যালে নতুন হায়ার সেকেন্ডারি কাউন্সিলে ইনক্লুড করা হয়েছে, এতদিন আমাদের বোর্ডে ছিল না।
এটা সিবিএসই বোর্ডে ছিল। এটা অত্যন্ত সোজা প্র্যাকটিক্যাল, দেখে মনে হচ্ছে বিশাল কিছু একটা, অত্যন্ত সোজা প্র্যাকটিক্যাল এবং তোমাদের ভীষণ ইন্টারেস্টও লাগবে। তো এখন এটা পড়ে নাও, আমার একটা ছোট্ট ভিডিও এর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি বা আমি বলেও দেবো, সেটা করে দেখবে। তোমাদের স্কুলে অলরেডি বোধহয় হয়ে গেছে, কারণ এর আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে মাস্টারমশাইদের টিচারদের নিয়ে একটা ওরিয়েন্টেশন ক্যাম্প হয়েছিল, সেখানে কিন্তু আমরা ওই প্রসেসটা বলেছিলাম। তো সে আশা করি তোমাদের স্কুলের প্র্যাকটিক্যালগুলোতে হয়ে গেছে, না হলেও তোমরা একটা জানলেও তোমরা করতে পারবে। আচ্ছা, প্রথমে কি আছে? আইসোলেশন অফ দ্য জেনেটিক মেটেরিয়াল, মানে আমরা যেটা চাইছি সেটাকে আমরা আলাদা করব। তারপরে কি করব? কাটবো, কাটিং দ্য ডিএনএ এট স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক মানে ওই যে প্যালিন্ড্রোমিক সাইটস। তারপরে কি করব? অ্যাম্প্লিফিকেশন অফ জিন অফ ইন্টারেস্ট ইউজিং পিসিআর। সেই জিনটা ছোট থাকতে পারতো, একটাকে ইউজ করলাম, আর একটা বেশি বেশি কপি বানিয়ে দিই, অনেকগুলো কপি বানানো থাক, সেটা বলছি অ্যাম্প্লিফিকেশন। নেক্সট, সেই যেগুলো বানালাম সেগুলোকে নিয়ে ওই যে প্লাজমিড রিকম্বিনেন্ট ডিএনএ বানিয়ে, মানে প্লাজমিডকে দিলাম, তাকে জুড়ে দিলাম, দিয়ে তার মধ্যে হোস্ট সেলে দিয়ে দিলাম। নাও অবটেনিং দ্য ফরেন জিন প্রোডাক্ট। আমরা যে জিন প্রোডাক্ট, জিন থেকে যে পদার্থ, জিন এক্সপ্রেশন মাধ্যমে, জিন এক্সপ্রেশন কাকে বলে? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, সেটা হয়ে যাবার পর তারপরে আমরা জিনিসটা বের করে নেবো। করে নেওয়ার পর ডাউন স্ট্রিম প্রসেসিং, বানানোই সাথে সাথে আজকে বানিয়ে নিলাম, কালকে ইনজেক্ট করে দেবো তা তো হবে না, তাকে আমরা অনেকগুলো স্টেপের মধ্যে, তাকে পিউরিফিকেশনের মধ্যে যেতে হবে, তারপরে আমরা মার্কেটে দেবো। দিট ইজ ডাউন স্ট্রিম প্রসেসিং। তাহলে এই স্টেপসগুলো আমরা ডিটেলসে এক একটা করে পড়বো। আচ্ছা, প্রথমে আমরা যেটা পড়বো সেটা দেখো, আইসোলেশন অফ ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। প্রথম কথাটা কি, যে আমরা যেটা নিয়েছি সেটা কি, মানে কোত্থেকে নেব? সেটা প্লান্ট মেটেরিয়াল নাকি ব্যাকটেরিয়া নাকি ছত্রাক? যদি উদ্ভিদ হয় তাহলে উদ্ভিদের প্লান্টের সেল ওয়াল মেড আপ অফ সেলুলোজ, তখন আমরা কি দিয়েছি? এনজাইম সেলুলেজ। যদি ছত্রাক হয় তাহলে কাইটিনেজ। আমরা জানি ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি, কাইটিনেজ। আর যদি ব্যাকটেরিয়াল থেকে বের করতে চাই তাহলে লাইসোজাইম দেবো, পেপটাইডোগ্লাইকান, সেগুলো মিউকোপলিস্যাকারাইড, সেগুলো ডিসলভ করবে। ফলে কি হলো? সেলটা ব্রেক করে গেল। এই ব্রেক করার পর রিলিজিং ডিএনএ এন্ড আদার ম্যাক্রোমলিকিউলস, আরএনএ, প্রোটিন, পলিস্যাকারাইড, এগুলো দিল। এইবারে দেখো, সেটি আরএনএ গুলোকে রিমুভ করবো রাইবোনিউক্লিয়াস দিয়ে, প্রোটিন গুলোকে দেবো প্রোটিয়েজ দিয়ে, অন্যান্য যে মলিকিউলস গুলো আছে সেগুলো অলরেডি, সেগুলোকে আমরা ইগনোর করব। তবে মনে রাখবে যে আমরা যখন প্র্যাকটিক্যালে করব তখন আমাদের এতগুলো দিতে হবে না, আমি পরে দেখাচ্ছি বিষয়টা। দেওয়ার পর চিল ইথানল দিলে ডিএনএটা প্রেসিপিটেট করবে। এই ছবিগুলো তোমাদের রয়েছে বইতে। নাও এখানে আমি একটা জাস্ট ডিএনএ আইসোলেশনের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, একটুখানি দেখো, তাহলে খুব সহজে হবে। অল্প একটু, ছোট্ট একটু আছে। তো আমার স্কুলের ল্যাবরেটরিতে করেছিলাম। এটা আমাদের সিলেবাস আগে ছিল, তো সেগুলি অনেক কথা হচ্ছে, সেজন্য আমি বলা যায় খুব সহজভাবে, কোনো খরচ ছাড়াই, খুব বেশি খরচ লাগে যে না, আমাদের তবে পুরোটাই আমরা এখানে প্রথমে দেখবো যে কি কি জিনিস নিতে হবে। এইটা কিন্তু আর প্রোটোকলটা, পুরো প্রোটোকলটা তোমরা এটা জানলেও করতে পারবে, কি কি লাগছে আর প্রসিডিওরটা। প্রথমে বলি আমরা টাকার কথা, অথবা আমরা ব্যানানা, স্পিনাচ, পি, যে কোনো অ্যাভেলেবল সেগুলো আমরা নিতে পারি। যেটা আমি লাল পেনে লিখেছি ওইগুলো থেকে আমরা ডিএনএটা বের করব। কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে থেকে আমরা ডিএনএ বের করব, পাকা পেঁপে থেকে ডিএনএ বের করব, সেটা হবে। তো এখানে কাঁচা পেঁপেটা নিচ্ছি, এই পেঁপেটা নিচ্ছিলাম, এই পেঁপেটা থেকে আমরা এই ব্রেড করে নিচ্ছি, সেটা দিয়ে খুব ভালো করে ব্রেড করে নিচ্ছি। এই যে ব্রেডটা পাতগুলো রয়েছে, এটাকে আমরা আবার একটা ভালো মসৃণ কাপড়ে প্রেসার দিয়ে চেপে সেখান থেকে আমরা অল্প পরিমাণ পেঁপের যে রসটা বের করে নিচ্ছি। যে বাকি লাগবে আমরা কিন্তু নন আয়োডাইজ সল্ট, আর আমাদের সবার বাড়িতেই রয়েছে ডিশওয়াশার, ভিম লিকুইড বা যে কোনো একটা, সেটা অল্প পরিমাণ নিচে তারা সম পরিমাণ জল মিশিয়ে রেখেছে। এই মটর পেসল, সেটা আমাদের স্কুলের ল্যাবরেটরিতে সবাই রয়েছে। প্রথমে যেটা আমরা করবো, আমরা কলা থেকেই করবো, পাকা কলা থেকে। এই পাকা কলাটা ছাড়িয়ে নিয়ে এতে কতগুলো ছোট ছোট পিস করেছি। পিস করার পরে এই মটর পেসলসে
একটু সামান্য অনায়াসে সল্ট নিয়ে এটাকে ভালো করে পেস্ট করতে হবে। এই ভালো করে পেস্ট করার কারণটা হচ্ছে আমরা জানি প্লান্ট সেল এটা সেলুলোজ দিয়ে তৈরি, সেই নন আয়োডাইজ সল্ট আর ওই ওয়াটার পেস্টে ভালো করে পেস্ট করলে সেলগুলো ব্রেক করে যাবে। সেলুলোজ সেল ওয়ালে কি দিয়েছি স্ট্রাকচারটা বুঝতেই পারছো, তোমাদের খুব কমন স্ট্রাকচার এগুলো। খুব ভালো করে খেয়াল করলে এই যে স্লাইডটা যেটা হচ্ছে সেটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে সামান্য একটু জল মিশিয়ে দিয়ে সেটাকে একটু পাতলা করা, আবার বেশি পাতলা হলে অসুবিধা হবে। এইবারে এই পুরো স্লাইডটাকে আমরা একটা কাপড়ের মধ্যে মসলিন কাপড়ে নিয়ে কাপড়ে নিয়ে এটাকে একটু ছেঁকে নেব, অথবা এমনি প্লেন স্টেনার যেগুলো আছে সেটা দিয়েও করতে পারি। তো এটা ছেঁকে নেওয়ার পর আমি খুব অল্প পরিমাণ স্যাম্পল এখানে নিয়েছি, ওই ইয়ে থেকে দেখুন সুন্দরভাবে ছেঁকে দিয়েছি, কাপড় দিয়ে বের করে দিয়েছি। এবার দেখুন এটা করার মধ্যে কি হলো ব্যাপারটা, না সেলগুলোটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেল। সেলগুলো ড্যামেজ হওয়ার পর এই পরে কি হয়েছে, সেল মেমব্রেন। আমরা জানি সেল মেমব্রেন কি দিয়ে তৈরি, লিপিড আর প্রোটিন। সেল মেমব্রেন অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিয়ার। এইবারে আমরা এইটাতে কি মেশাচ্ছি, ডিসওয়াসার যেটা রয়েছে আমরা সেটা মিশিয়ে দিচ্ছি। এই ডিসওয়াসারটা মিশিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। নাড়ার ফলে কি হবে, এই ডিসওয়াসারটা সোর্স অফ লাইপেজ এটাকে খুব ভালো করে গ্লাস রড দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে এটা কি হবে, যাতে সেল মেমব্রেন গুলো লাইপেজ থাকার জন্য এই সেল মেমব্রেন গুলো কিন্তু সব ডিসলভ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিয়ার মেমব্রেনটাও ডিসলভ করে দেবে। এবারে পুরো জিনিসটাকে খুব ভালো করে নাড়ার পরে অন্তত 3-4 মিনিট নাড়তে হবে যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়। এই মিশে যাওয়ার পর অল্প পরিমাণ এটাকে আমরা একটা টেস্ট টিউবে নিই, বা এখানেও রাখতে পারি, আমরা এই টেস্ট টিউবের মাধ্যমে এখানেও রাখতে পারি। খুব ভালো করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে পেঁপের রস মেশানো হলো। এই পেঁপের রস দেওয়ার কারণটা কি, কারণ আমরা একটু সেল মেমব্রেন ডিসলভ করে দিয়েছি, ডিসলভ করেছি। এরপর কি হচ্ছে, ক্রোমাটিনের মধ্যে কি থাকে, না ডিএনএ থাকে, প্রোটিন থাকে, আরএনএ যেটা থাকে সেটাকে আমরা এখানে ইগনোর করছি। সেই প্রোটিনটাকে ডিসলভ করার জন্য, ডিএনএ করার জন্য সেই জন্য ডিএনএটা আমরা জানি যে প্রোটিনের উপরে হিস্টোন প্রোটিনের উপর কোয়ান্টাম কোডটাকে পিছিয়ে যায়, এটা নিউক্লিওজ। সেই প্রোটিনটাকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সমপরিমাণ নিচ্ছি পেঁপের রস, এটা পেঁপের সোর্স, পেঁপের সমপরিমাণ নিয়ে নেবো আমরা, নিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর খুব ভালো করে মিক্স করে দিতে হবে কিছু সময়। এটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর খুব অল্প পরিমাণ আমি এটা টেস্ট টিউবে রেখে দিচ্ছি। টেস্ট টিউবের মধ্যে রেখে দিচ্ছি। এইবার এটা খুব ইম্পর্টেন্ট, একটু আগে যেটা বলেছিলাম আমি, চিলড ইথানল। আমাদের শরীরে অনেক বেশিরভাগ শরীর হিট আছে, অথবা আমরা একটু আইস প্যাকেটের মধ্যে এই চিলড ইথানলটাকে রাখি, কারণ এটা ডেনসিটি রেডিয়েন্ট তৈরি করার জন্য চিলড ইথানলটা লাগে। আরেকটা কথা মাঝখানে বলে রাখি যে আমরা এখানে যে সমস্ত জিনিসগুলো ইউজ করলাম, কিন্তু বায়োটেকনোলজিতে পড়ার সময় কিন্তু আমরা ওখানে যেটা বলছিলাম একটু আগে যে প্রোটিয়েজ এনজাইমস গুলো ইউজ করেছি আমরা, রাইবোনিউক্লিয়েজ, প্রোটিয়েজ, এগুলো ন্যাচারাল সোর্স দিয়ে করা। আস্তে আস্তে খুব আস্তে আস্তে এই জায়গাটা লক্ষ্য রাখো, এই মাঝখানে জাংশনটা। এই অবস্থাতে 2-3 মিনিট রেখে দেবো। 2-3 মিনিট রেখে দেওয়ার পর আমরা দেখুন 2-3 মিনিট রাখার পরে এবার আপনি একটু লক্ষ্য রাখুন, আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন, দেখুন জাংশন, ওই যে ইথানলটা দিয়েছিলাম চিলড ইথানল, সেই জাংশনের মধ্যে পরিষ্কার ভাবে সুতোর মতন ভেসে উঠেছে।
এই দেখুন ডিএনএ গুলো ভেসে উঠেছে পরিষ্কার। এবারে যদি আপনি আরো ভালো করে দেখাতে চান তাহলে এই স্কুলিং করে নিতে খুব ভালো করে এই দেখুন এবারে দেখুন স্কুলিং করার জন্য পরিষ্কার ডিএনএটা আলাদা করে বোঝা যাচ্ছে। ছাত্রছাত্রীরা এইটুকু করে দেখাবে ডিএনএটা, এই প্র্যাকটিক্যালটা এই জন্য আমি করে দেখাবো। ধন্যবাদ সবাইকে, আশা করি এটা করতে অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি নেক্সট স্লাইড গুলোতে চলে আসি। পুরোটা হয়ে গেল ডিএনএটা, দুটো কাজ একসাথে হয়ে গেল, থিওরিও পড়া হয়ে গেল, প্র্যাকটিক্যালও এটা করা হয়ে গেল। 5 মার্কসের প্র্যাকটিক্যাল কম্পালসারি, প্রত্যেকের জন্য এটা করতে হবে। যাই হোক, এটা খুব ইজি মনে হলো তোমাদের আশা করি। এরপর আমরা কি করবো, কাটিং অফ ডিএনএ এট স্পেসিফিক লোকেশন। যেখানে আমরা কাটবো সেটা কি স্পেসিফিক, ওই কোন লোকেশনটাতে কাটবো যেখানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে। দেখো এই যে পিউরিফাইড ডিএনএ ইজ ইনকিউবেটেড উইথ দ্য রেস্ট্রিকশন এনজাইম and as a result DNA digest, DNA fragment are separated by technique called gel electrophoresis. ভীষণ ভাবে ইম্পর্টেন্ট জেল ইলেকট্রোফোরেসিস, পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আমরা নেক্সট যখন সেশনে আসবো অ্যাপ্লিকেশন পরে আমরা যখন কোশ্চেন ডিসকাশন করব সেখানে দেখবে অনেকগুলো কোশ্চেন এখান থেকে পাবে। তো এটা কি মূল বিষয়টা কিভাবে মনে রাখবে, যে ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জড। তো ডিএনএ যদি নেগেটিভলি চার্জ তাহলে ডিএনএ গুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিলাম, খন্ডে খন্ডে কেটে নিয়েছি রেজিস্ট্রেশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে। কেটে নেওয়ার পর দেখো এইখানে এই যে গর্তগুলো রয়েছে ওয়েলস, এগুলোকে ওয়েলস বলে। তার আগে বলি এই যে একটা বেড বানানো হয়েছে, সেই বেডের মধ্যে কি করা হয় না, একটা অ্যাগারোজ জেল দেওয়া হয়। অ্যাগারোজ জেল মানে এগার, ক্লাস 11-এ পড়েছিলে এগার যে পলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড অবটেন ফ্রম দ্য রেড অ্যালগি গ্রাসিলারিয়া জেলিডিয়াম। শর্ট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাগারোজ কোত্থেকে পাওয়া যায়, গ্রাসিলারিয়া আর জেলিডিয়াম, দুটো রেড অ্যালগি। তো সেই গ্রাসিলারিয়া জেলিডিয়াম থেকে অ্যাগার যেটা তৈরি সেটাকে আমরা গরম জলে গুলিয়ে এখানে একটা বেড বানানো হয়েছে, দিয়ে এখানে কতগুলো ওয়েল তৈরি করা হয়েছে, গর্ত তৈরি করা হয়েছে। এই গর্তের মধ্যে তোমার কি দেওয়া হচ্ছে, ওই যে ডিএনএ খণ্ডগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে। ঢেলে দেওয়ার পর এরা এই ডিএনএ গুলো আস্তে 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 এদিকে সেপারেট হবে। এই সেপারেশনের সময় আচ্ছা কেন সেপারেট হবে না, এইখানে থাকবে অ্যানোড, এখানে থাকবে ক্যাথোড। ক্লিয়ার, অ্যানোড ক্যাথোড। তাহলে যেহেতু ডিএনএ গুলো নেগেটিভলি চার্জ, ওরা পজিটিভের দিকে দৌড়াবে। ক্লিয়ার, এই জন্য দৌড়াবে। তার মধ্যে সিভিং এফেক্ট, ছোট ছোট ছিদ্র আছে, তার ভেতর দিয়ে ওরা দৌড়াবে। ফার্স্ট কে হবে, পেছনে কে থাকবে, যত রোগা ফটকা হবে, যত ছোট ছোট হবে সে তত তাড়াতাড়ি দৌড়াবে। তাহলে এখানে দেখো যত ছোট সাইজ তত স্মলেস্ট গুলো এদিকে আসবে, লার্জেস্ট গুলো পেছনে থেকে যাবে। এটা মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন্স এগুলোর ক্ষেত্রে। হয়ে যাওয়ার পর আমরা এটা সেপারেট করার পর আমরা কিন্তু কিছুই দেখতে পাবো না ডিএনএ গুলো। এইবার এই ডিএনএ গুলোকে দেখার জন্য আমরা একটা স্টেন ইউজ করব, স্টেন দেব, রং দেব। সেই স্টেনটার নাম কি ভালো করে মনে রাখবে, ইথিডিয়াম ব্রোমাইড। ইথিডিয়াম ব্রোমাইড। এই ইথিডিয়াম ব্রোমাইড দেওয়ার পর যদি ইউভি ল্যাম্প বা ইউভি রেডিয়েশন নিচে আমরা দেখি তাহলে পাবো ব্রাইট অরেঞ্জ কালার। ব্রাইট অরেঞ্জ কালার আমি চিনতে পারলাম। এবার আমার যেটা টার্গেট জিন অফ ইন্টারেস্ট, যদি ধরো আমার এইখানে এইটা জিন অফ ইন্টারেস্ট, তাহলে এইখান থেকে আমি নেওয়ার সময় ওটাকে কি করব, এটাকে আমি ধরো স্পুলিং করে তুলে নিলাম। তুলে নিলে তো একটা বিশাল বড় খণ্ড, তাহলে 11 পার্ট লেগে থাকবে। যে পদ্ধতিতে ওই 11 পার্ট থেকে ওই যে ডিএনএ তোমার জিন অফ ইন্টারেস্টটাকে সেপারেট করছো তাকে আমরা বলি ইলিউশন। ডিএনএ ব্যান্ডস আর কাট অফ এন্ড ফ্রম দ্য 11 জেল, দিস ইজ কল্ড ইলিউশন। ইলিউশন যেন মনে থাকে, ভীষণ ইন্টারেস্ট। আচ্ছা নেক্সট, এবারে আছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটা বলছিলাম আমি যে অ্যাম্পলিফিকেশন কিভাবে করা হয়। এই অ্যাম্পলিফিকেশন অত্যন্ত ইম্পর্টেন্ট। 2 মার্কস বলো, 3 মার্কসের বলো, ইভেন তোমাদের যে কম্পিটেন্সি বেসড কোশ্চেন আসতে পারে সেখানেও কিন্তু এই পিসিআর থেকে প্রশ্ন আসতে পারে। দেখো পলিমারেজ চেন রিয়াকশন, এখানে খুব সোজা জিনিসটা, খুব সোজা একটা যেটা অরিজিনাল যে মেশিনটা দিয়ে করা হয় সেটা দেখানো হয়েছে। কি কি লাগবে, সিনথেসিস মাল্টিপল, আমরা কি চাইছি অনেকগুলো, ছোট একটা পেয়েছি, অনেক গাদা 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 বিলিয়নস অফ কপি বানাবো আমরা, দিয়ে আমরা রেখে দেবো, যেটা আমরা পরে কাজে লাগাবো। তাহলে এই যে কপিটা, আচ্ছা পিসিআর টার্মটা তোমরা কিন্তু আগে শুনেছো, তোমরা আমরা না, সবাই সারা পৃথিবীর লোক শিখে গেছিল এখন। কেন শুনেছিল, কখন শুনেছিল, করোনার সময় কিছু হলেই আরটিপিসিআর, ওই যে নাকে ছোট ছোট গুঁজে দিয়ে বা গলার কাছে থেকে নিয়ে স্যাম্পল নিয়ে করতো, আরটিপিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেন রিয়াকশন। ক্লিয়ার, ওই পিসিআর। তো ওই পিসিআর এর ক্ষেত্রে জিন অফ ইন্টারেস্টে কি করেছে, 2 সেটস অফ প্রাইমার্স,
কি কি লাগবে, যে জিন অফ যেটা আমরা পেয়েছি সেই জিনটা, ডিএনএটা, ছোট অংশটা, আর পাবে দুটো সেটস অফ প্রাইমার আর এনজাইম ডিএনএ পলিমারেজ। এনজাইমটা ডিএনএ পলিমারেজ বললাম, কিন্তু পরে দেখবে এটার আসল নামটা বলবো। প্রাইমার্স আর স্মল প্রাইমার্স গুলো কি, ছোট ছোট অলিগোনিউক্লিওটাইড, মানে ছোট ছোট ডিএনএ খণ্ড, ঠিক আছে। আর যেগুলো কন্টেম্পোরারি টু দ্য রিজিয়ন অফ দ্যাট ডিএনএ পার্ট হয়েছে। নাও এই ছবিটা খুব ভালো করে দেখবে, তবে এই ছবিটাতে আমার একটু বলার আছে। এই ছবিটা নেওয়া হয়েছে, আমি নিয়েছি যেটা হচ্ছে এনসিইআরটির বই থেকে আমি নিয়েছি, কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে ছবিটাতে ভুল বলা আছে। কোথায় ভুল আছে সেটা আমি একটু পরে বলছি। স্টেপস অফ পিসিআর এর তিনটে স্টেপস আছে, তিনটে ধাপ। প্রথমটাকে বলা হয় ডিন্যাচুরেশন, অ্যানিলিং, এক্সটেনশন, তিনটে স্টেপস খুব ভালো করে। ডিন্যাচুরেশন কি করা হয় না, টেম্পারেচার সার্টেন টেম্পারেচার 92 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়ে দেওয়া হয়। এইটা আমার জিন অফ রিজিয়ন অফ, এই রিজিয়নটাকে আমি অ্যাম্প্লিফাইড করব। তাহলে এই রিজিয়নটাকে আমি অ্যাম্প্লিফাইড করলে প্রথমে আমরা কি করবো, যে স্যাম্পলটা নিয়েছি তার মধ্যে টেম্পারেচারটা বাড়িয়ে দেবো 92 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে কি হবে, ডিএনএ দুটো সেপারেট হয়ে গেল, তাকে আমরা বলছি ডিন্যাচুরেশন। দুটো ডিএনএ সেপারেট হয়ে গেল। তোমরা ভালো করে দেখো, এখানে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। তারপরে আসছি, তাহলে দুটো ডিএনএ খণ্ড, ডিএনএ দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেল, তাকে আমরা বলছি ডিন্যাচুরেশন। কিন্তু এনসিইআরটির বইয়ের ছবিতে দেখো ডিন্যাচুরেশন কোথায় দেখানো হয়েছে, একসাথে। ডিন্যাচুরেশন অ্যানিলিং দুটোই বলা আছে একসাথে, সেই জন্য খুব সাবধান। এটা নিয়ে নিটে দুবার প্রশ্ন হয়েছে, সেই নিয়ে ভুলভাল বেরিয়েছিল, যেটা তো ডিন্যাচুরেশন অ্যানিলিং একসাথে বলা হয়েছে। নেক্সট দেখো পরে কি হচ্ছে, এবারে যে দুটো স্ট্র্যান্ড, যেটা মাদার দুটো ডিএনএ যে আলাদা হয়ে গেল, তারপরে আমরা কি করছি, ছোট ছোট প্রাইমার কোন দিকে দেব, প্রাইমার দেব যে মাদার যে স্ট্র্যান্ডটা রয়েছে তার 3 প্রাইম এন্ডের দিকে। কেন দেব, আমরা জানি ডিএনএ অ্যাপ্লিকেশন 3rd সেমিস্টারে পড়েছিলে, অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম, অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে আমরা এই দিকে দেব, এটা এই দিকে দেব, ব্যাস, এটাকে বলছি আমরা অ্যানিলিং। তারপরে দেব ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ তোমরা যেটা ডিএনএ অ্যাপ্লিকেশনে পড়েছিলে, সেই ডিএনএ পলিমারেজ এখানে 1 2 3 সেগুলো দিলে এখানে কাজ করবে না, কারণ এখানে আবার টেম্পারেচারটা বাড়াতে হবে। আচ্ছা, অ্যানিলিং এর সময় কিন্তু টেম্পারেচারটা নামাতে হবে, 55 ডিগ্রি 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নেমে আসবে, আবার টেম্পারেচার বাড়াতে হবে। সেই হিট সেন্সিটিভ বা হিট টলারেন্ট যে এনজাইম, তার নাম হচ্ছে ট্যাক পলিমারেজ। ট্যাক পলিমারেজ অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরে আমি আসছি। তো দিলে কি হবে, এটা এদিকে হু হু করে বাড়তে থাকবে, আর এটা এদিকে বাড়তে থাকবে, এটা এইদিকে বেড়ে যাবে, এটা এইদিকে বেড়ে আসবে। তাহলে একটা সাইকেল হলো, দেখো দুটো হলো। এরকম 30টা সাইকেল করলে 1 বিলিয়নের কাছাকাছি গাদা 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 তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে পিসিআর। আচ্ছা, এখানে আমার যেটা বলার আছে, এইখানে পরপর যেগুলো বলেছি দেখো, যে ডিন্যাচুরেশনে কি কি হয়, অ্যানিলিং এ কি হয়, এক্সটেনশনে কি হয়। এই যে ট্যাক পলিমারেজ, এই ট্যাক পলিমারেজ এনজাইমটি পাওয়া গেছে থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে। টি ফর থার্মাস, এ কিউ ফর অ্যাকুয়াটিকাস, এখান থেকে পাওয়া যায় এই ট্যাক পলিমারেজ এনজাইমটা। হয়েছে, দ্য প্রসেস ইজ রিপিটেড মেনি টাইমস টু অ্যাম্প্লিফাই দ্য রিকোয়ার্ড জিন অফ ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড সাইকেল ডিএনএ অবটেন আফটার দ্য ফার্স্ট সাইকেল ইজ ইউজড দ্য টেমপ্লেট। মানে বারবার যেটা তুমি বানালে সেখানে দুটো হয়ে গেল, দুটো থেকে চারটে, চারটে থেকে 8টা, এরকম বারবার বাড়তে থাকবে সাইকেল করাটাকে, ঠিক আছে। আচ্ছা, এই পিসিআর পুরো প্রসেসটা দেখো, এই যে পুরো জিনিসটা এক ঝলকে দেখা হয়েছে, কি কি লাগবে এক ঝলকে পুরো জিনিসটা দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে ডিন্যাচুরেশন, তারপরে হলো অ্যানিলিং, তারপরে হলো এক্সটেনশন। আচ্ছা, নাও ইনসারশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টু দ্য হোস্ট সেল অর্গানিজম, তার মধ্যে আমরা ডিএনএটা ঢোকাবো। আমি সেই প্রথম ইন্ট্রোডাকশনের সময় যেটা বলেছিলাম সেইটাই, কি কি জিনিস ঢোকাচ্ছি দেখো। নাও এরপর আসি অবটেনিং দ্য ফরেন জিন প্রোডাক্ট। আমার তো কাজ হয়ে গেল, এবার আমরা জিন প্রোডাক্টটাকে বের করব। The cells can also be multiplied in a continuous culture system. কালচার করতে 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 আমরা সেখান থেকে ওই জিন এক্সপ্রেশনের মাধ্যমে যে প্রোটিনটা পাবো। নাও বায়োরিঅ্যাক্টর, যেটা বলছিলাম, এটা লার্জ কন্টেনার, এই হচ্ছে বায়োরিঅ্যাক্টর। These are vessels of raw materials are biologically converted. বায়োরিঅ্যাক্টর মানে রিঅ্যাকশন হচ্ছে biologically converted to specific product enzymes using your microbial, plant, animals and human cells. ঠিক আছে। তো এই বায়োরিঅ্যাক্টরের অপটিমাল গ্রোথ টেম্পারেচার মেনটেন করতে হয়। এই যে হচ্ছে বায়োরিঅ্যাক্টরের দুটো ছবি, সিম্পল স্টিয়ার্ড ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর, একটা স্পটস ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর, এই দুটো বায়োরিঅ্যাক্টর। আচ্ছা, নেক্সট
বায়োরিঅ্যাক্টরের বিভিন্ন পার্টস গুলো, অ্যাজিটেটর সিস্টেম, অক্সিজেন ডেলিভারি সিস্টেম, ফোম কন্ট্রোলিং সিস্টেম, টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম, পিএইচ কন্ট্রোলিং সিস্টেম, স্যাম্পলিং পয়েন্টস, এই হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেসিং। পুরোটা আপস্ট্রিমতে দিয়ে দিলাম আমরা, সেখান থেকে আমরা জিনিসটা বের করে পিউরিফিকেশন করে রেডি করে আমরা সেটাকে মার্কেটে পাঠাবো। সেফটি, এফিকেসি, রিকভারি অ্যান্ড কস্ট, দ্যাট ইজ কোয়ালিটি কন্ট্রোল, ফাইনাল প্রোডাক্ট আমরা এখানে পাবো। তো এই যে ফাইনাল প্রোডাক্টটা যে আমরা পাবো, এই ফাইনাল প্রোডাক্টটা দিয়ে সেটাকে মার্কেট করা। তো এই মার্কেট করার আগে তাকে কতগুলো পিউরিফাই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, সেগুলো বিভিন্ন এথিক্যাল ইস্যু থাকবে। তো এই পর্যন্ত হচ্ছে প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি। তো এই প্রিন্সিপালস অফ আমরা পরের যে ভিডিওটা দেব তাতে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি, আর তার সাথে থাকবে কিছু সম্ভাব্য প্রশ্ন এই ইউনিট থেকে।